জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় বিজ্ঞানের আয়নায় বিবর্তনবাদ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জ্ঞানভিত্তিক সমাজের কথা বলি। আমাদের বিবেচনায় জ্ঞানকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই, খণ্ডত্ব থেকে পূর্ণতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই বিজ্ঞান মনস্ক হতে হবে এবং তার সাথে সমন্বয় ঘটাতে হবে আসমানি জ্ঞানের। বিবর্তনবাদ নিয়ে কথা হয়, অনেকে এটাকে সমর্থন করেন এবং অনেকে এটা বিরুদ্ধে কথা বলেন। এখানে বিবেচনার বিষয় হলো, কোনো কিছু সমর্থন করতে হলে তার একটা যৌক্তিক ভিত্তি থাকা প্রয়োজন, এবং কোনো কিছু যদি আমি প্রত্যাখ্যান করতে চাই তারও একটি যৌক্তিক ভিত্তি থাকা প্রয়োজন। একটি পর্বে বোধহয় এই বিশদ বিষয়ে কথা বলা সম্পন্ন হবে না, তো আমাদের দুটি পর্বে কথা বলতে হবে। শুরুতেই ডক্টর মশিউর রহমান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, ডারউইন তো বিবর্তনবাদের একটি তত্ত্ব দিয়েছেন, কিন্তু মানুষের বিবর্তনের যে চিত্রটি তিনি তুলে ধরেছেন, অনেকে সেটাকে ভুল বলছেন। কিন্তু কেন? এটা কি কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি আছে? ধন্যবাদ আপনাকে। ডারউইনের সময়কাল ছিল কিন্তু 1809 থেকে 1882 সাল পর্যন্ত। তিনি তার মূলত দুইটা বইতে এই ডিসেন্ট অফ হিউম্যান এবং ইভলিউশনের তথ্যটা দেয়। অন দ্য অরিজিন অফ স্পেসিস বইটা, যেটা 1859-এ প্রকাশিত হয়, আর একটা হচ্ছে ডিসেন্ট অফ ম্যান, যেটা 1871-এ। অ্যান্ড কথা হচ্ছে, অন অরিজিন অফ স্পেসিস প্রথমে নামটা থাকলো 1866-এ, এখানে কিন্তু অ্যাড করা হলো বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের কথা। এবং 69-এ এসে এটা অন দ্য প্রিজার্ভেশন অফ এ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ, এটাও যুক্ত করা হলো। এবং 5th এডিশন তিনি কিন্তু যুক্ত করলেন দুটো চ্যাপ্টার। এখন মূল কথাতে আসি। তার ডিসেন্ট অফ ম্যান ভলিউম 2 পেজ নাম্বার 389, এখানে তিনি বলছেন যে মানুষের আগমন হচ্ছে চার পা যুক্ত লেজযুক্ত প্রাণী থেকে, অর্থাৎ তিনি বললেন কিন্তু এইপ থেকে মানুষের আগমন। এখানে দুটো প্রশ্ন আছে যেটা আমি পরেও আলোচনা করব, একটু টাচ দিয়ে যাই। এইপের কিন্তু এইপ বলতে আমরা বুঝি গরিলা, অরঙ্গুটান, শিম্পাঞ্জি, মাঙ্কি, দে অল আর ক্যারিং 48 নাম্বার অফ ক্রোমোজোম। মানুষের শরীরে কিন্তু 46 নাম্বার অফ ক্রোমোজোম। ওই ক্রোমোজোম নাম্বার কিন্তু ডারউইনের মৃত্যুর প্রায় 50 বছর পর আবিষ্কৃত হয়। এটা তার সময় বিষয়ই ছিল না। হিউম্যান বডিতে 46 নাম্বার অফ ক্রোমোজোম, এটা তখনকার মানুষ জানতো না, 1 নাম্বার। সুতরাং ডারউইনের পক্ষে এটা সম্ভব ছিল না যে 48 নাম্বার অফ ক্রোমোজোম কিভাবে 46-এ আসে, এই তথ্যটুকু তার জানা ছিল না, বিধায় তার এই প্রপোজালটা প্রত্যাখ্যাত। এবার একটা মেডিকেল সায়েন্সের একটি কথা বলি। ডারউইন আমাদের যেটা আমরা বলি যে অফস্প্রিং, মানুষের থেকে মানুষের যে জন্মটুকু, তিনি বলছেন যে আমাদের শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা আছে, যেগুলোকে আমরা গ্যামিউলস বলি। এটা সমস্ত শরীরে ছড়ানো, এবং এটা মাঝে মাঝে একটার সাথে একটা মিশে যায়, এক একটা ইউনিট ফর্ম করে। এই সব ইউনিট তিনি বলছেন এসেন্স অফ সিড অফ লাইফ, এবং
সবচেয়ে মজার কথা হচ্ছে তিনি এর থেকে জীবনের তৈরির কথা কিন্তু বলছেন হিউম্যান বডিতে। এখন তার যে তথ্যটুকু বইতে সংযুক্ত ঠিক অ্যাকুরেটলি আমি বলি, they are collected from all parts of the system to constitute the sexual element and they are developed in the next generation forms a new being. অর্থাৎ মানুষ সৃষ্টি স্বামী স্ত্রীর ওভাম এবং স্পার্মের যেই সিস্টেমটুকু এটা ডারউইনের জানা ছিল না, এবং তিনি যেটা বললেন গ্যামিউলস থেকে এবং আমাদের সেক্সুয়াল অর্গানগুলি অ্যাক্টিভ হয়, কিন্তু মডার্ন সায়েন্স কী বলে ভেরি সারপ্রাইজিংলি সে কতখানি ভুল ছিল তার একটা প্রমাণ দিচ্ছি। হাইপোথ্যালামাস ব্রেইনে এটা রিলিজ করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা কি করে, হুইচ ইন টার্ন ইট ট্রিগার্স দ্য পিটুইটারি গ্ল্যান্ড। আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এটা রিলিজ করে লুটিনাইজিং হরমোন। এই লুটিনাইজিং হরমোন দেন ট্রাভেলস টু দ্য গোনাডস অ্যান্ড দেন স্টিমুলেট টু প্রডিউস টেস্টোস্টেরন। আপনি দেখেন এই যে একটা জটিল প্রক্রিয়া হিউম্যান, এখন নিউরোসায়েন্স যারা আপনার হরমোন বিশেষজ্ঞ, যারা এন্ডোক্রাইনোলজিস্ট, ইন্টারনাল মেডিসিনার, পৃথিবীর যে কোনো ডাক্তার যদি বলা হয় দিস ইজ অ্যাবসলিউট, তারা একই কথা বলবে। কিন্তু এই তথ্যটার বিপরীতে একটা তথ্য দিলে এক অবাক করা তথ্য, মানে এটা আজগুবি একটা তথ্য। এবং আরও বিস্ময়কর ব্যাপার, এটা কিভাবে বিশ্বাস করলো এটা আমার কাছে বিস্ময়কর। এবং এই বিস্ময়কর যে দ্বিতীয় ব্যাপার যেটা আমি বলি সেটা হলো বেসিক জেনেটিক্স। জেনেটিক্স সম্পর্কে তার ধারণা ছিল না, কারণ মলিকুলার বায়োলজি, ডিএনএ, জিন, এটা তখন পর্যন্ত এগুলো আবিষ্কৃত হয়নি। তার সমস্যা গ্রেগর মেন্ডেল ছিলেন, যিনি তার যে বিবর্তনের তথ্যটাকে একেবারে হচ্ছে ফুলিশ অ্যাপ্রোচ, কারণ ডারউইনের ধারণা ছিল না জেনেটিক্স সম্পর্কে। এবং ল অফ ইনহেরিটেন্স সম্পর্কে ডারউইন একটা তথ্য দিলেন, কিন্তু এটা কিন্তু কোট করার কথা। তিনি কিন্তু গোয়ার ছিলেন না যে আমারটা সত্যই এই স্থির বিশ্বাসে ছিলেন না। তার প্রপোজাল দেওয়ার পর তার মনেও সন্দেহ ছিল। তিনি হাইপোথেসিস করছিলেন, হ্যাঁ, আই শুড সে উই স্টিল হ্যাভ মাচ টু লার্ন অ্যাবাউট ইভলিউশন। কথাটা দেখেন, জেনেটিক সম্পর্কে যেহেতু তার জানা ছিল না, পরবর্তীতে গ্রেগর মেন্ডেল ল অফ ইডেন্টিটি, আমরা ফাদার অফ জেনেটিক্স, তিনি যখন বললেন তুমি তো একেবারেই ভুলছিলা, এবং তখন তিনি কিন্তু এই কথাটা বললেন যে উই স্টিল হ্যাভ মাচ টু লার্ন অ্যাবাউট ইভলিউশন। এর পরবর্তীতে তিনি প্যানজেনেসিস, ওইটা আগের মতোই। প্যানজেনেসিস মানে আমরা অফস্প্রিং তৈরি হয় কি, হ্যাঁ, যেমন নারী পুরুষের মিলনের পরে যে অফস্প্রিংটুকু হয় সন্তান, এই জন্ম যে প্রক্রিয়ার কিভাবে ইনহেরিট করে ক্রোমোজোম জিনগুলি, এ সম্পর্কে তো ধারণা ছিল না। তিনি যে ধারণাটা দিলেন তখনকার বিজ্ঞানী এবং পরবর্তী বিজ্ঞানী তার এই প্যানজেনেসিস প্রক্রিয়াটা টোটালি রিজেক্ট করে দেন। বর্তমান ইভেন যত সায়েন্টিস্ট পৃথিবীতে, মেডিকেল সায়েন্টিস্ট, তার প্রত্যেকে তার এই ধারণাটা ভুল বলছেন। এরপরে তিনি একটা বললেন যে জড় পদার্থ থেকে জীবনের তৈরি। এখন আপনি যদি জেমস ওয়াটসন এবং ক্রিকের কথা ধরেন, হ্যাঁ, এই দুজন বিজ্ঞানী তারা ডিএনএ আবিষ্কার করলেন 1953-তে, অলমোস্ট 100 বছর পরে এসে। দেখেন ওই সময়ে ডিএনএ কেন জানা ছিল না? ডারউইনের কাছে যে মাইক্রোস্কোপটা ছিল সেটা ছিল প্রিমিটিভ মাইক্রোস্কোপ। একটা সেল, এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যাওয়া যেত না, এবং সেলটা তিনি দেখলেন মাইক্রোস্কোপের একটা সীমাবদ্ধতা ছিল। হ্যাঁ, এবং এটা কত গুণ করা যায়, এখনকার মাত্র বহু গুণ, ইলেকট্রন মাইক্রোস্কোপ বহু গুণ করা যায়, সেটা তখনকার সম্ভব ছিল না। ফলে একটা সেল স্ট্রাকচার, তিনি সেলকে বললেন যে সিম্পল স্ট্রাকচার, অথচ সেলের মধ্যে যে জটিল প্রক্রিয়া এর সম্পর্কে ডারউইনের বিন্দু মাত্র ধারণা ছিল না। ফলে ফ্রান্সিস ক্রিক বললেন যে লাইফ ক্যানট বি অরিজিনেটেড from any non-living organism. Life cannot be originated spontaneously. কেন স্পন্টেনিয়াসলি বলে যে আপনি তৈরি হতে পারে না? এটা ডারউইনের একটা ওয়ান লিটল পন্ড থিওরি একটা আছে তার প্রপোজালের মধ্যে, যে একটা কাদার মধ্যে একটা সেল তৈরি হলো, সেল থেকে একটা মাছ হলো, মাছ থেকে একটা অ্যাম্ফিবিয়ান হলো, অ্যাম্ফিবিয়ান থেকে বার্ড হলো, বার্ড থেকে ম্যামালস হলো, দেন এই পৃথিবীর সমস্ত প্রাণী যে আপনি দেখছেন, যেটা এই যে থিওরি ফ্রান্সিস ক্রিক বলছেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ ডিএনএ এত এলিগেন্ট ডিজাইন যে এটা কখনো স্পন্টেনিয়াসলি হতে পারে, ইম্পসিবল। ডারউইনের একটা কথা, তিনি একটা বক্তব্য আছে যে কোনো কমপ্লেক্স অর্গান যদি দেখা যায় সাকসেসিভ
এভলিউশনের মধ্যে অর্থাৎ পর্যায়ক্রমিক বিবর্তনের মধ্যে যায়নি কোনো অর্গান, কোনো অ্যানিমেল, তাহলে বোঝা যাবে আমার থিওরিটা ভুল। তার স্টেটমেন্ট। কিন্তু বর্তমান সময়ের একজন অত্যন্ত স্বনামধন্য বিজ্ঞানী রিচার্ড ডাউকিন্স বিবিসি টেলিভিশনে ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হলো যে ইভলিউশনারি প্রসেসের মধ্যে এই যে ইনহেরিটেন্স ট্রেটগুলির কোনো কি চিহ্ন খুঁজে পাওয়া গেছে? রিচার্ড ডাউকিন্সকে চুপ করেছিলেন। হি ডি নট হ্যাভ এনি অ্যান্সার, বিকজ তিনি জানতেন যে এটা ভুল, অথবা এটা কোনো তার কাছে কোনো উত্তর জানা ছিল না। ডারউইনের আরেকটা ভুল ছিল হাইপোথেটিক্যাল ক্রিয়েচার। হাইপোথেটিক্যাল ক্রিয়েচারটা কী জিনিস? একটা মাছ রাতারাতি কিন্তু পাখি হয় না। তাহলে মাছ যদি পাখি হতে হয় তাহলে আস্তে আস্তে তার ডানা মেলতে হবে, একটু 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 করে। এই যে মাঝখানের এই অংশটুকু আমরা এটা বলতে পারি মিসিং লিঙ্ক, ট্রানজিশনাল ফর্ম, এইটাকে তিনি বলছেন হাইপোথেটিক্যাল আপনার স্পেসিস বা হাইপোথেটিক্যাল ক্রিয়েচার। তার বক্তব্য হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম পরে বিজ্ঞানীরা এই হাইপোথেটিক্যাল ক্রিয়েচারের ফসিল আবিষ্কার করবে, আর যদি তা না করা যায় তাহলে আমার প্রস্তাবনা, আমার থিওরি ভুল। প্রায় 1 কোটি ফসিল অ্যানালিসিস করার পর তার এই হাইপোথেটিক্যাল ক্রিয়েচারের কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। তো আপনার কথার সূত্র ধরে আরেকটি বিষয়ে যেতে চাইব। আমরা জানি ডারউইন কিছু কিছু বিষয়ে সন্দেহের মধ্যে ছিল, তার সেই সন্দেহের বিষয়গুলো সম্পর্কে কিছু বলবেন? ডারউইনের একটা ভয় ছিল ক্যামব্রিয়ান এক্সপ্লোশন। এটা নিয়ে ডিটেল, যেমন একটা কমপ্লেক্স সাবজেক্ট, কীভাবে ডারউইন যেভাবে প্রাণের আপনার শুরু বললেন, যাত্রা শুরু, কিন্তু ক্যামব্রিয়ান এক্সপ্লোশন ঠিক রিভার্স। তিনি নিজেই বলছেন ক্যামব্রিয়ান এক্সপ্লোশন আমার থিওরির মৃত্যুর বাণী অর্থাৎ পয়গাম নিয়ে চলে আসবে, এবং ঘটলো কিন্তু আসলে তাই। তিনি আরেকটা তার যেহেতু 1866-এ তিনি চ্যাপ্টার যোগ করে দিলেন, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 6 ছিল ডিফিকাল্টিস অন থিওরিজ, অ্যান্ড চ্যাপ্টার 9 যেটা ছিল সেটা হলো অন দ্য ইমপারফেকশন অফ জিওলজিক্যাল রেকর্ড। আমি যত রেকর্ড পাচ্ছি এবং ওই ইয়েতে তার ডিফিকাল্টিসগুলি তিনি কিন্তু উল্লেখ করলেন। তিনি বলছেন আমি যা বললাম এর পক্ষে আমি এই ট্রানজিশনাল ফর্ম কিন্তু কোনো কিছু পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ফলে আমি যে বলছি যে বিবর্তনের মাধ্যমে এক এক প্রাণীতে ইমার্জ, এটা আমার পক্ষে প্রমাণ করা বড় কঠিন। এরপরে তিনি আরেকটা সন্দেহ ছিলেন সবচেয়ে ক্রিটিক্যাল, মানুষের চোখ বা প্রাণীর চোখ নিয়ে, চোখের ডিজাইন, চোখের কালার, এটা তাকে বিস্মিত করলো যেটা কীভাবে ফর্ম হলো। এবং তিনি বললেন চোখ বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়নি, হ্যাঁ, এক মিরাকুলাস, মানে তিনিই বললেন যে এটা মিরাকুলাস ক্রিয়েশন। চোখ নিয়ে তার অত্যন্ত গভীর পর্যবেক্ষণ ছিল এবং তিনি কোনো কনক্লুশনে আসতে পারেননি। এরপরে আমরা যদি দেখি তিনি যে বললেন যে এক স্পেসিস থেকে অসংখ্য স্পেসিসে জন্ম, শুরু থেকে আমরা যেটা বললাম, তাহলে একটা স্পেসিস, একটা বানর থেকে যদি মানুষ হয় তার ক্রোমোজোম চেঞ্জ হতে হবে, নাম্বার। ক্রোমোজোম কিভাবে চেঞ্জ হয়, কিভাবে হলো, এর কোনো উত্তর তার যখন প্রশ্ন করা হলো যে কিভাবে তার স্ট্রাকচারাল চেঞ্জ হলো, তার কাছে কিন্তু উত্তর না, একটাই জবাব ছিল ট্রানজিশনাল বা মিসিং লিঙ্ক। তিনি বললেন এটা কিন্তু খুঁজে পাওয়া গেল না, ডিফিকাল্ট। এবং তিনি বললেন একটা তথ্য যে বাদুড় যদি চেষ্টা করে সে কিন্তু মৌমাছি হতে পারে। একটা অ্যাবসার্ড একটা প্রপোজাল, সে চেষ্টা করে, কিন্তু তিনি আবার বললেন মৌমাছি যেভাবে তার ঘরটা তৈরি করে এত নিখুঁত ম্যাথমেটিক্যাল, এটা দেখে সে বলে যে কিভাবে সম্ভব, এটা তো কখনো এই ম্যাথমেটিক্যাল ডিজাইন সম্ভব না, আপনি খুব নিখুঁতলি দেখেন। আবারও বলি ডারউইন কিন্তু গোয়ার ছিলেন না, এবং তিনি কিন্তু প্রপোজ করলেন, কিন্তু এটা যাদের কাজে লাগানো তারা পিক আপ করে নিছে। এবং তিনি বলছেন যে প্রাকৃতিক নির্বাচন বিষয়টা একটা এনভায়রনমেন্টের প্রয়োজন, ওই এনভায়রনমেন্ট না আসা পর্যন্ত তার মধ্যে সেই এই ন্যাচারাল সিলেকশন ব্যাপারটা আসে না। তার আরেকটা অবজারভেশনের মধ্যে ছিল দুটা প্রাণী যদি বন্ধ্যাত্বপূর্ণ হয়, সে কিন্তু নর্মালি আপনি যার কাজে স্পার্ম প্রোডাকশন হচ্ছে না, ওভাম প্রোডাকশন, আপনি কিভাবে এটা ফার্টিলাইজ করাবেন, এটা তার মাথায় ছিল। কারণ হিউম্যান এমব্রায়োলজির বেসিক জিনিসগুলি তার জানা ছিল না। তো সুতরাং তিনি যে ইন্টারমিডিয়েট প্রপোজাল ছিল, ইন্টারমিডিয়েট লিঙ্কগুলি, সেটা তিনি বলে এটা খুঁজে পেতে হবে, তা নাহলে আমার ধারণা ভুল। তিনি যেটা ফসিলের যে ইন্টারমিডিয়েট লিঙ্ক,
সেটা তিনি দিতে পারেননি। তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে ভবিষ্যৎ বিজ্ঞানীরা পারবেন। 150 বছরের মতো তো হয়ে গেল, ফসলে ইন্টারমিডিয়েট লিঙ্ক তো আর খুঁজে পাওয়া যায়নি। না, এটা একেবারে পাওয়া যায়নি। ফলে দেখা গেছে যে বিজ্ঞানী যারা ছিল তারা বললেন যে এই প্রপোজাল যার ছিল, আমরা এভলিউশন থিওরি অফ এভলিউশন বলি, হ্যাঁ, ইট ইজ অ্যাবসলিউটলি এ ফুলিশ আইডিয়া। আরেকটা বিষয়ে যেতে চাইব, ডারউইনের যে বিবর্তনবাদ তত্ত্ব, এর বিরুদ্ধে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীদের সাথে আরও অনেক বিজ্ঞানী এর জোরালো প্রতিবাদ করেছেন। সেসব বিজ্ঞানীদের মধ্যে কয়েকজনের বিবেচনা কি আপনি আমাদের সামনে তুলে ধরতে পারেন? ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। যখন ডারউইনের এই দুজন কিন্তু নাস্তিক ছিলেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ফ্রান্সিস ক্রিক একজন এথিয়েস্ট ছিলেন। তাকে যখন প্রশ্ন করা হলো যে নন লিভিং পার্টিকেল থেকে বা একটা পার্টিকেল থেকে লাইফ কি অরিজিনেট করতে পারে, তার অ্যান্সারটা ছিল যে স্ট্রাকচার লাইক ডিএনএ ক্যান নেভার হ্যাভ ইমার্জড বাই চান্স। তার যে স্পন্টেনিয়াস থিওরি ছিল বা বাই চান্স, হঠাৎ করে একটা কোষ তৈরি হলো, এবং ফ্রান্সিস ক্রিক বললেন যে এটা ইম্পসিবল, বাই চান্স শব্দটা থাকবে না, বিকজ দিস ইজ ভেরি এলিগেন্ট ডিজাইন। ডিএনএ সম্পর্কে যার ধারণা থাকে এবং এর ভিতরকার ইনওয়ার্ড স্ট্রাকচার সম্পর্কে যার ধারণা থাকে, সে কখনো এটা অ্যাকসেপ্ট করবে না, এবং বলছে হি ওয়াজ অ্যাবসলিউটলি রং। আমি পরে লুই পাস্তুরের কথা বলি। লুই পাস্তুর বলা যে ক্যান এনি অবজেক্ট ক্যান অর্গানাইজড অর ফর্ম বাই ইটসেলফ? অ্যান্সার ওয়াজ নো, ইম্পসিবল, দের মাস্ট হ্যাভ ইন্টারভেনশন। এই ইন্টারভেনশন, হু উইল ইন্টারভেন? ইট ইজ দ্য অলমাইটি আল্লাহ। আলেকজান্ডার ওপারিন তিনি তার এই ফার্স্ট লিভিং সেল আবিষ্কার করতে চাইলেন এবং একটা ল্যাবে প্রিমিটিভ ওয়ার্ল্ডের সমস্ত অ্যাটমসফিয়ার তৈরি করলেন, এবং করে অনেক চেষ্টা করলেন, বছরের পর বছর চেষ্টা করা। এন্ড রেজাল্ট হি সেড ইট ইজ দ্য ডার্ক সাইড অফ থিওরি অফ এভলিউশন। জীবন কখনো তৈরি করা যায় না। আবার আমি যদি স্যার ফ্রেড হোয়েলের কথা বলি, যিনি একজন স্টেলার নিউক্লিওসিনথেসিস আবিষ্কারের জন্য, আপনি জানেন, মহাবিশ্বের ব্যাপার স্যাপার দিকে যাচ্ছি না, তিনি বললেন ডারউইনের যে প্রপোজালটা যে এভলিউশনের এবং মানুষের বিবর্তন হওয়ার, যে এইপ থেকে আসলো, এটা অনেকটা এরকম যে হঠাৎ একটা টর্নেডো একটা জাঙ্কিয়ার্ডের মধ্যে, লোহালক্করের এই স্তূপের মধ্যে দিয়ে অতিক্রম করলো, এবং এর মধ্যে থেকে একটা বোয়িং 747 সুন্দর ফ্লাই করে গেল। এটা যদি আমাকে বিশ্বাস করতে বলা হয়, দেন আই উইল বিলিভ দ্য থিওরি অফ এভলিউশন। মানে চমৎকার একটা উপমা দিয়ে বললেন যে এই ইম্পসিবল জিনিস। আমি যদি রিচার্ড লিকের কথা ধরি, তার অবজারভেশন ছিল যে এই বিভিন্ন জিওগ্রাফিক্যাল, সে একজন প্যালিওন্টোলজিস্ট, এবং তিনি সেলের মধ্যকার এই জিনিসগুলি দেখে বলছে যে সেলুলার স্ট্রাকচার যখন দেখা যায়, আমরা যদি অ্যানালিসিস করি, তখন এটা হার্ড টু বিলিভ দ্য প্রপোজাল অফ চার্লস ডারউইন। আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। একটি প্রাণী থেকে মানুষে বিবর্তিত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলছে? 1950-তে আরউইন তিনি কিন্তু 4 নিউক্লিওটাইডস, এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, তিনি কিন্তু ট্রেস করলেন। 1953-তে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক ডিএনএ আবিষ্কার করলেন, তার নোবেল পেলেন। 1956-এ হিনজো নামে একজন জাপানিজ, তিনি কারেক্ট ক্রোমোজোম নাম্বার, হিউম্যান যে 46 নাম্বার ক্রোমোজোম ক্যারি করে, 1956-এ আবিষ্কার করলেন। এই কথাটা বললাম এই কারণে, তারও 100 বছর আগে ডারউইন হিউম্যান ক্রোমোজোম, এইপের ক্রোমোজোম সম্পর্কে ধারণা ছিল, সো দ্যাট ক্রোমোজোম মিউটেশন হয়ে ফ্রম 48 টু 46 কীভাবে হলে, এই তথ্য তখনকার বিজ্ঞানীদের পক্ষে জানানো সম্ভব ছিল না। টিল নাও ক্রোমোজোম ডিফর্মিটি হয় অনেক সময় 46 থেকে 46, আমরা ট্রাইজমি মনোজমি বলি মেডিকেল সায়েন্সে, এটা ডিফারেন্ট অফস্প্রিং হয়। তার অর্থ এই না যে এটা মানে অন্য কোনো আকৃতি ধারণ করবে, মানুষ না হয় অন্য কিছু। আবার 46 নাম্বার হলে যে ক্রোমোজোম এমনটাও না, কিন্তু আমাদের প্রমাণ আছে অ্যান্টিলোপ, মন্টেক। সুতরাং যেই বিষয়গুলি যে একেবারেই অজ্ঞাত ছিল, জানা ছিল না, এই বিষয়গুলি না জেনে তার প্রস্তাবনা এখনকার বিজ্ঞানীরা যারা জেনে এটা অ্যাকসেপ্ট করার মতো কোনো কারণ অ্যাটলিস্ট আমি দেখি। তাহলে বর্তমান যে আধুনিক বিজ্ঞান, এই বিজ্ঞান অন্য একটি প্রাণী থেকে মানুষের বিবর্তিত হওয়ার যে প্রক্রিয়া ডারউইন ব্যাখ্যা করলেন, সেটাকে স্বীকার করছে একেবারেই না। তাহলে এই তত্ত্ব যদি স্বীকার করা না হয়, তাহলে তো আমরা বিজ্ঞানের আনায় বলতে পারি যে ডারউইনের
যে বিবর্তনবাদ সেটা একটা হাইপোথিসিস হতে পারে, কিন্তু সেটা বিজ্ঞানের সত্য হিসেবে বিবেচিত হতে পারে না। আমি হাইপোথিসিস বলবো না, আমি বলবো ঠাকুরমার ঝুলি, গল্পের মতো, একটা গল্প ছিল, সেটা একটা নোবেল। তো সুতরাং এর বেশি আর কিছু না, মানে তার যেখানে সায়েন্টিফিক কিছু না, বিজ্ঞানের ভিত্তিতে সেটা স্বীকার করা যায় না। তো আমরা তো আসলে একবার সময় শেষ প্রান্তে, আপনি যদি শেষে এক বাক্যে কিছু বলতেন, আমরা এখনই শেষ করব আমাদের অনুষ্ঠান। এখানে ডারউইনের একটা শেষ উক্তি দিয়ে বলি, if my theory be true, numerous numberless intermediate varieties linking most closely all the species of same group together must certainly have existed. Consequently, evidence of their existence could not be found. কারণ কি বললেন এখানে একটা লিঙ্ক, যেমন ইন্টারমিডিয়েট লিঙ্কগুলি থাকবে একটা থেকে আরেকটা, ফসিলের লিঙ্ক যেটা, এটা থাকতেই হবে, তা না হলে আমার থিওরি ভুল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরের 35 নম্বর আয়াতে বলছে, তারা কি সৃষ্টি করলো না, তারা নিজেরাই স্রষ্টা। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। মানে মহাকাশ কি তারা তৈরি করলো, তারা সৃষ্টি করলো, অথচ তারা বিভ্রান্তির মধ্যে আছে। সূরা লুকমানের 11 নম্বর আয়াতে হাজা খালকুল্লাহি ফারুনি মাজা খালকুল্লাহি মিন দুনহিম, এই সমস্ত কিছু আমারই সৃষ্টি, বরং জালিম বিভ্রান্তরা একটা বিভ্রান্তির মধ্যে আছে, জালিমরা এক বিভ্রান্তির মধ্যে আছে। আপনি দেখেন সৃষ্টি আল্লাহ, আল্লাহ বলছেন যে যদি তুমি সৃষ্টি করে থাকো, যদি অন্য কেউ সৃষ্টি করে থাকে, প্রমাণ হাজির করো। প্রমাণটা কোথায়? প্রমাণিত নাই। যদি প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞান না। আমরা উপলব্ধি করি এই বিষয়ে আপনার বলার মতো আর অনেক কথা ছিল, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমরা আগামী পর্ব ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপথ। আমাদের আজকের বিষয় ছিল বিজ্ঞানের আয়নায় বিবর্তনবাদ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞানের আয়নায় বিবর্তনবাদ প্রসঙ্গে আমরা যে কিছু কথা জানলাম, সেখানে আমরা উপলব্ধি করেছি নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীরাও ডারউইনের এই তত্ত্বকে মানেননি, তারা জোরালো প্রতিবাদ করেছেন। এবং আধুনিক বিজ্ঞানও বলছে যে অন্য একটি প্রাণী থেকে মানুষ হয়ে বিবর্তিত হওয়ার যে প্রক্রিয়া সম্পর্কে ডারউইন বলেছেন, সেটা একটা ধারণা, সেটা বিজ্ঞানের সত্য হিসেবে বিবেচিত হতে পারে না। আসুন আমরা বিজ্ঞানের নামে কিছু বলা হলেই সেটাকে শতসিদ্ধ মনে না করি, বিজ্ঞানের আয়নায়ও সেটাকে আমরা দেখার চেষ্টা করি। আরেকটি জ্ঞান তো আছে যেটা আসমানি জ্ঞান, সেখানে কি বলা হয়েছে সে জ্ঞানের আলোকেও আমরা বিজ্ঞানের বিষয়গুলো উপলব্ধির চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।